অরিত্র, আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাংলার মানুষ হুমকি ধমকির রাজনীতিটাকে কি নর্মালাইজ করে দিয়েছি? ইজ দিস দ্য নিউ নর্মাল? কেউ বলবে যে ভাসিয়ে দেবো, কেউ বলবে কবর খুঁড়ে বার করবো, কেউ বলে রক্তগঙ্গা বইয়ে দেবো, আমরা বসে বলবো হ্যাঁ এই তো রাজনীতি হচ্ছে, ও বলেছে আমি বলেছি হয়ে গেছে, রাজনীতি চলছে, কারোর আঙুল ভেঙে দেবো, রাজনীতি চলছে, সবটাই রাজনীতি চলছে, দিস ইজ দ্য নিউ নর্মাল, আমি তুমি বসে চা খাবো এখানে, এটা কি হতে পারে? দেখুন, প্রথমেই তৃণমূলের সপক্ষের বক্তা বললেন যে শুধু গান্ধী দিয়ে হবে না, মাস্টারদা সূর্য সেনকেও লাগবে। তার মানে কি উনি সূর্য সেনকে সন্ত্রাসবাদী মনে করেন? একদমই না, কারণ তার লড়াইয়ের পদ্ধতি নিয়ে বলছি আমি, যখন তার লড়াইয়ের পদ্ধতি নিয়ে বলছি, লড়াইয়ের পদ্ধতি যদি লড়াইয়ের পদ্ধতিতে মাঝে মাঝে অস্ত্র প্রয়োগ করতে হয়, বোমাও মারতে হয়, সেটা ইংরেজদেরকে তাড়ানোর জন্য এটা করেছিল। সূর্য সেন ব্রিটিশদের পিটিয়েছিল, একদম, আর সেই ব্রিটিশটাই হচ্ছে এই মোদির সরকার। এটা একদম বোকা লজিক হলো স্যার। আমি পার্সোনাল কোনো অ্যাটাক করি না, বাট এটা বোকা লজিক হলো। ব্রিটিশরাই হচ্ছে মোদির সরকার, ভাই বোকা লজিক। ব্রিটিশরাই হচ্ছে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করেছে ভারতবাসীর উপর, ব্রিটিশরাই মোদির সরকার, এটা তো মানুষ শুনে আপনার হাসবে স্যার। কি বলছেন আজকে? তাই এদের বিরুদ্ধে সূর্যসেনের প্রয়োগ করতে হবে। ফেসবুকে রিলে তৃণমূলরা দেখে, একটু করতে দাও প্লিজ। আজকের এই হিংসার রাজনীতি নতুন নয়। 2023 সালের ওখানে যে 21শে জুলাই প্রোগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা দিয়েছিলেন, সম্ভবত ওই ব্রিগেডের প্রোগ্রাম থেকেই তিনি বলেছিলেন যে বিজেপির সমস্ত কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবো না, বাড়িতে ঘেরাও করে রাখবো। তারপরে আজ পর্যন্ত আপনি দেখেছেন বাংলার পুলিশ, কলকাতা পুলিশ একটা এফআইআর নিয়েছে, কোনো সিডিশনের চার্জেস দিয়েছে, কিছুই দেয় না। যখন হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা এখানে এত পার্সেন্ট আছি, অত পার্সেন্ট আছি, রক্ত বইয়ে দেবো গঙ্গা ইত্যাদি হবে, তাতে কোনো ব্যবস্থা হয় না। হুমায়ুন কবির সম্প্রতি আবার একথাও বলেছেন যে থানার এক একটা ইট আমরা খুলে নিয়ে আসবো। আপনি দেখুন, একটা থানার ইট খুলে নেওয়ার অর্থ কি? সরকারি সম্পত্তিকে থ্রেট করছি আমি, তারপরেও বসে আছে। তার কারণটা হচ্ছে যে এনারা প্রত্যেকেই আসলে এদের প্লান্ট করা একটা সিস্টেম, মানুষের মধ্যে ভয়ের আবহ তৈরি করা। আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে, তার কারণটা খুব স্বাভাবিক। তার কারণ দিনের পর দিন এদেরকে ভোটের বোড়ে হিসাবে ব্যবহার করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো সামগ্রিক উন্নতি হয়নি, কথা আমার কথা নয়। অমর্ত্য সেনের নিজের রিপোর্ট আছে, সেখানে বলে দেওয়া আছে 80% বেশি মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষের মাসিক রোজগার 5,000 টাকাও নয়, তার থেকে কম। ফলে সেই জায়গায় আর্থসামাজিক উন্নয়ন না করে দিনের পর দিন এই মানুষগুলোকে মিথ্যা বোঝাচ্ছেন। আজকে প্রায় একটা গোটা দশক সম্পূর্ণ হয়ে গেল, কোনো কিছুই লাভ হয়নি, 3টে টার্ম শেষ হতে চলেছে, মানুষ বুঝে গেছে, মানুষ বিকল্প পথে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সন্ত্রাস নিয়ে এত কথা বলছে, গণতন্ত্র নিয়ে কথা বলছে, সুপ্রিম কোর্ট পোস্ট পোল ভায়োলেন্সে নিজে দাঁড়িয়ে বলেছে যে অপোজিশনকে টেরারাইজ করা হচ্ছে। আজকে বিরোধী দলনেতাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে কেন? এর উত্তর আজ পর্যন্ত দেয়নি। পুলিশ পারমিশন দেবে না, প্রোগ্রাম করতে গেলে কোনো কথা বলা যাবে না, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে যাবে। দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি একটু নিজের ক্রেডিবিলিটিটাকে আগে ঠিক করুন। আপনাকে মঞ্চে দাঁড়িয়ে যদি বলতে হয় যে আমি গেছি, এরপরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, তার মানে আপনি মনে করছেন আপনার দ্বারা হলো না। তো আপনার স্পিচটা লেখবার আগে একটু ঠিক করে লিখে নিতে বলবেন আপনার যারা স্পিচ লিখছেন, কারণ আপনি একজন এমপি। তা আপনার পার্লামেন্টারিয়ান হিসেবে আপনার ক্ষমতা তার মানে এতটাই ঠুনকো যে আবার মুখ্যমন্ত্রীকে দৌড়ে চলে যেতে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত লোক নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গে যা দূষণ আরম্ভ হয়েছে, এখানকার একিউআই দিল্লিকে ছাপিয়ে যাবে, এখানে ঘেরাও করলেই হয়ে যাবে। ফলে কনক্লুডিং স্টেটমেন্টটা হচ্ছে যে দেখুন, অশান্তির বিরুদ্ধে অশান্তি আপনারা এক এক সময় বলেছেন কণ্ঠারোধ করে দেবো, ঘেরাও করে দেবো, ইত্যাদি করে দেবো, কিন্তু মানুষ এইবার স্পষ্ট কথা জেনে রাখুন, মানুষ এসআইআর হওয়ার ফলে একটা ভালো জিনিস হয়েছে, মানুষ ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ বেড়েছে। তারা মনে করছেন যে এত লড়াই করে যদি এসআইআর আমার নামটা তুলতে হয়, তাহলে ভাই নিজের ভোটটা আমি নিজে দেবো। এতদিন মানুষকে বিভিন্ন জায়গায় ওখানে বোমা ফেলে, ওখানে ভয় দেখিয়ে ভোট দিতে যাবেন না, ওই হয়েছে সেই হয়েছে রকমারি গাল গল্প দিয়ে বিভিন্ন লোকে ভয়ে বাড়িতে ঢুকিয়ে রাখা হতো। এসআইআর প্রক্রিয়া মানুষের হাতে এই কনফিডেন্সটা দিয়েছে, এই বিশ্বাসটা দিয়েছে যে আমি এতটা কষ্ট করে যারা হিয়ারিংয়ে যাচ্ছেন কিংবা যারা এত তথ্যাদি জমা দিয়ে নাগরিকত্ব পেয়েছেন, আমি ভারতের নাগরিক, আমি আমার ভোটটা নিজে দেব। নিজেদের স্বচ্ছ ভোট দেওয়ার অধিকার মানুষ এবার প্রয়োগ করবে, তারপর যে রেজাল্ট আসবে সেখানে দেখে নেওয়া যাবে, তো ঘেরাওয়ের প্রয়োজন নেই। আর আপনি এর আগে আপনি কনস্ট্যান্ট তৃণমূলের স্ট্যান্ড দেখুন কিরকম বদল হতে হতে যাচ্ছে। এর আগে তৃণমূল বলতো যে ইভিএম এর মধ্যে চুরি হয়েছে, ইভিএম নাকি সমস্ত গোলমাল করছে, তারপরে সুপ্রিম কোর্ট এডিআর মামলা করলো, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তারপরে সেখানে জানা গেল যে না, ইভিএম এ কোনো জালি হয় না। এই আগের দিনের প্রেস কনফারেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, ইভিএম এ আসলে জালিয়াতি হয় না, এই ইভিএম এর সাথে জড়িত প্রশাসনিক প্রক্রিয়া জালিয়াতি।
জালিয়াতি হয়। আপনারা আগে ভালো করে চিত্রনাট্যটা লিখুন যে জালিয়াতিটা কোথায় হচ্ছে। আমি তো বরং বলবো যে বিএলওদের মাইনা বাড়ানোর কথা বলেছিল নির্বাচন কমিশন, আজকে পর্যন্ত আপনারা মাইনাটা রিলিজ করেছেন কি? আমার তো মনে হচ্ছে এই যে বিএলওদের আত্মহত্যার পেছনে আপনি ইলেকশন কমিশনকে দায়ী করছেন, তাদের যে বর্ধিত মাইনা বাড়ানোর কথাটা বলা হলো, ইলেকশন কমিশন অর্ডার দিল, আপনি যে মাইনাটা দিলেন না, আপনি পরোক্ষে দায়ী নন, আপনি পরোক্ষে দায়ী নন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের ওপরে অত্যাচারের পেছনে একেবারে লিখে রাখুন রাজ্য সরকারের ষড়যন্ত্র আছে। তাদের কম বেতন দিয়ে, তাদেরকে যথাযথ পরিকাঠামো না দিয়ে ইচ্ছে করে একটা কেওস তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। নিজের ভোটটা নিজে দিন, তারপর যা রেজাল্ট হবে আমরা অ্যাকসেপ্ট। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।